ঢাকা ৮ আসনে কারচুপি করে জেতার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপির দাপুটে নেতা মির্জা আব্বাস। ঠিক এমনই বিস্ফোরক সব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। শুধু তাই নয়, সমালোচকদের দাবি আগে থেকে তো পাটোয়ারির হাড় চালানো যন্ত্রণা ছিলই, তার উপর এখন হাদি ইস্যুও মির্জা আব্বাসের কাঁধে চড়ে বসেছে। তাই বেসামাল হয়ে বিএনপির এই বাঘা নেতা এখন জ্ঞান হারিয়ে সোজা হাসপাতালের বেডে গিয়ে পড়েছেন। আশপাশে সব মাদারচোদ, এখানে সব মাদারচোদ তারেক রহমানের আশপাশে। কেমনে যায় ওই যে আরেকটা আছে ওয়াহিদুজ্জামান বলো, এখন খিচিলেরা সব কটা শুয়ারের বাচ্চা। এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে এদেরকে এই কায়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা, এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতরাতে তার মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। অথচ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যমুনা টিভির ফটো কার্ড দিয়েও বলা হচ্ছে মির্জা আব্বাস আর নেই। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্বাস শিরোনামে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া মির্জা আব্বাসের মৃত্যুর দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মির্জা আব্বাসের সর্বশেষ পরিস্থিতি কি সেটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন। দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। ঢাকা ৮ আসনে কারচুপি করে জেতার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিএনপির দাপুটে নেতা মির্জা আব্বাস। ঠিক এমনই বিস্ফোরক সব মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। শুধু তাই নয়, সমালোচকদের দাবি আগে থেকে তো পাটোয়ারির হাড় চালানো যন্ত্রণা ছিলই, তার উপর এখন হাদি ইস্যুও মির্জা আব্বাসের কাঁধে চড়ে বসেছে। তাই বেসামাল হয়ে বিএনপির এই বাঘা নেতা এখন জ্ঞান হারিয়ে সোজা হাসপাতালের বেডে গিয়ে পড়েছেন। তবে হাসপাতালের বেডে শুয়েও যেন মির্জা আব্বাসের কোনো রেহাই নেই। একদিকে হাদিকে দুনিয়া থেকে বিদায় করার মূল কালপ্রিট ডন মাসুদ হঠাৎ বর্ডারে ধরা পড়ায় মির্জা আব্বাসের বুকে রীতিমতো কাঁপুনি ধরেছে। অন্যদিকে ঠিক এই গাড়াকলের মাঝেই মির্জা আব্বাসের কাটা গায়ে লাগাতার নুনের ছিটা দিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আর এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য নিয়েই থাকছে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। গত বুধবার ইফতারের সময়ের কথা। সারাদিন রোজা রাখার পর মির্জা আব্বাস ইফতার করতে বসেছিলেন। তিনি মাত্র এক ঢোক পানি মুখে দিয়েছেন, আর ঠিক তখনই হঠাৎ করে তিনি ভিমড়ি খেয়ে একেবারে অজ্ঞান হয়ে যান। অবস্থার অবনতি দেখে পরিবারের লোকজন গভীর রাতে তড়িঘড়ি করে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করে দেয়। এর পরের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের একদম প্রথম অধিবেশন। নতুন সরকারের আমলে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মির্জা আব্বাসের সেখানে থাকাটা খুবই দরকার ছিল, কিন্তু এই বাঘা নেতা সেখানে যেতেই পারলেন না। ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা খারাপ বা প্রেশার কমে গেছে। কিন্তু সাধারণ মানুষ আর রাজনৈতিক বিশ্লেষকরা খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এই জ্ঞান হারানো কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয়। মির্জা আব্বাস আসলে ভয়ঙ্কর এক মানসিক চাপে পড়ে খাবি খাচ্ছেন। সোজা ভাষায় বলতে গেলে তার ডান কাঁধে শহীদ হাদির অদেখা হিসাব আর বাম কাঁধে নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বিশাল যন্ত্রণা তাকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। এই দুই বিশাল ঝামেলার গেড়াকলে পড়ে তার রীতিমতো ঘাম ছুটে গেছে। রাজনীতির মাঠে যিনি একসময় কথায় কথায় বাজিমাত করতেন, তিনি এখন হাসপাতালে শুয়ে চোখে সর্ষে ফুল দেখছেন। পরিস্থিতি এমন এক খারাপ জায়গায় পৌঁছেছে যে নিজের পিঠ বাঁচানোই এখন তার জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আদতে মির্জা আব্বাস ভেবেছিলেন তিনি জিতে গেছেন, তার আর কোনো বাধা নেই। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ফাঁদে পড়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে মির্জা আব্বাস যখন যন্ত্রণায় ছটফট করছেন আর নিজের ভবিষ্যৎ নিয়ে আমতা আমতা করছেন, ঠিক সেই সময়ই নাসিরউদ্দিন পাটোয়ারি তার কাটা ঘায়ে একেবারে নুনের ছিটা দিয়ে দিয়েছেন। ক্যামেরার সামনে এসে পাটোয়ারি এমন সব কথা বলছেন যা শুনে মির্জা আব্বাসের তো হাসপাতালে বসেই তেলে বেগুনে জ্বলে ওঠার কথা। প্রথমে পাটোয়ারি খুব মিষ্টি করে মির্জা আব্বাসকে নিজের সহযোদ্ধা বলে ডাকেন এবং তার সুস্থতা কামনা করেন, কিন্তু এই মিষ্টি কথার পরেই তিনি একেবারে হাটে হাড়ি ভেঙে দেন। মানে পাটোয়ারি সরাসরি বর্তমান সংসদকে খিচুড়ি সংসদ বলে চরম অপমান করেন। তিনি খুব সহজ কথায় বুঝিয়ে দেন যে এই সংসদে রাষ্ট্রপতি বসে আছেন এক দলের, প্রধানমন্ত্রী আরেক দলের, আর বিরোধী দল অন্য আরেক পক্ষের। তিনি সাফ জানিয়ে দেন যে এই জগা খিচুড়ি অবস্থা দেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। শুধু তাই নয়, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ছাড়েননি। পাটোয়ারির ভাষ্য মতে তারেক রহমান দিল্লির কাছে মাথা নত করেছেন এবং তার হাত ধরেই দেশে পুরনো লোকদের পুনর্বাসন শুরু হয়েছে। মূলত পাটোয়ারি খুব ভালো করেই জানেন কিভাবে প্রতিপক্ষকে সাইজ করতে হয়।
আর ঠিক সেটাই তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে করে দেখিয়েছেন। তবে এই পুরো ভেতরের কাহিনী বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে ঢাকা ৮ আসনের সেই তুমুল লড়াইয়ের দিকে তাকাতে হবে। এই আসনে আব্বাসের সামনে সব থেকে বড় বাধা ছিলেন ইনকিলাব মঞ্চের প্রিয় মুখ শহীদ ওসমান হাদী। কিন্তু তাকে যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হলো, তখন সবাই ভেবেছিল এবার হয়তো মির্জা আব্বাসের কেল্লাফতে হয়ে গেছে, তার রাস্তা একেবারেই পরিষ্কার হয়ে গেছে বলে তিনি নিজেও খুব খুশি ছিলেন। ঠিক তখনই সবাইকে চমক দিয়ে সেখানে শাপলাকলি প্রতীক নিয়ে দাঁড়িয়ে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস এবং তার দলের লোকেরা ভেবেছিলেন এই তরুণ ছেলেকে তারা খুব সহজেই পাত্তা না দিয়ে হারিয়ে দেবেন, কিন্তু নির্বাচনের মাঠের ফল হলো একেবারে অন্যরকম। নানা রকম চালবাজি করার পরও মির্জা আব্বাস ওই আসনে জিততে পারলেন মাত্র ৪,৯৮০ ভোটের অতি সামান্য ব্যবধানে। এত বড় একজন পুরনো নেতার জন্য এর চেয়ে চরম লজ্জা আর কি হতে পারে, তা নিয়ে তখন থেকেই সব জায়গায় কথা হচ্ছে। কাগজে কলমে জিতেও তিনি যেন পাটোয়ারির কাছে একেবারে ধরাশায়ী হয়ে গেছেন। পাটোয়ারি তাকে ভোটের মাঠে এবং কথার লড়াইয়ে এমন ভাবে ঘোল খাইয়েছেন যে তরুণ প্রজন্মের কাছে মির্জা আব্বাস এখন রীতিমতো চান্দা আব্বাস নামে পরিচিত হয়ে গেছেন। পাটোয়ারির এই সীমাহীন মানসিক যন্ত্রণায় মির্জা আব্বাস এমনিতেই ল্যাজে গোবরে অবস্থায় ছিলেন। ক্ষমতা কবজা করেও তার রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গিয়েছিল, কারণ তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে এই ছেলে তাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দেবে না। পাটোয়ারির প্রতিটি সাহসী কথায় তিনি পদে পদে ভয় পাচ্ছিলেন। আব্বাস সাহেব ভেবেছিলেন টাকা আর ক্ষমতা দিয়ে তিনি সবাইকে কিনে নেবেন, কিন্তু পাটোয়ারি প্রমাণ করে দিয়েছেন যে মেধা আর সাহস থাকলে হারার পরেও জেতা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতরাতে তার মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। অথচ তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যমুনা টিভির ফটো কার্ড দিয়েও বলা হচ্ছে মির্জা আব্বাস আর নেই। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় না ফেরা দেশে চলে গেলেন মির্জা আব্বাস শিরোনামে যমুনা টিভি কোনো ফটো কার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া মির্জা আব্বাসের মৃত্যুর দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ভিন্ন একটি ফটো কার্ড সম্পাদন করে আলোচিত দাবি সংবলিত ফটো কার্ডটি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটো কার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে যমুনা টিভির লোগো রয়েছে, তবে তারিখ উল্লেখ নেই। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে যমুনা টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটো কার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটো কার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া যমুনা টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে যমুনা টিভির ফেসবুক পেজে মির্জা আব্বাসের একই ছবি সংবলিত প্রচারিত ডিজাইনের হুবহু ফরম্যাটে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে শিরোনামে একটি ফটো কার্ড খুঁজে পাওয়া যায়। গত রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। সিঙ্গাপুরে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির কথা বলা হলেও বিস্তারিত জানা যায়নি। সর্বশেষ আফরোজা আব্বাসের ফেসবুক পেজ থেকে একটি পোস্টে বলা হয়েছে আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাজনীতির সাহসী কণ্ঠস্বর জননেতা মির্জা আব্বাস ভাই আগের চেয়ে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। তবুও তাকে নিয়ে নানান গুজব চলমান। কেউ কেউ বলছেন কথা যদি সত্য হয় তাহলে ছাড় পাবে না। মির্জা আব্বাস অসুস্থ হয়নি, অসুস্থতার ভান ধরে দেশ থেকে পালিয়ে যাচ্ছে এই মীর জাফরকে সবাই আটকে ফেলো জেনজি এবং ইনকিলাব মঞ্চের বীর যোদ্ধারা। আশপাশে সব মাদারচোদ, এখানে সব মাদারচোদ তারেক রহমানের আশপাশে। কেমনে যায় ওই যে আরেকটা আছে ওয়াহিদুজ্জামান অ্যাপোলো, এখন কি ছিল সব কটা শুয়ারের বাচ্চা। এই শুয়ারের বাচ্চাগুলো সব পাশে পাশে গিয়া তারপরে দেখে এই কায়সার কামাল আর এই শুয়ারের বাচ্চা, এই দুইটাই মিলে এই এর বেঞ্চে আপনার এই হাইকোর্ট থেকে ইয়েটা ও জামিনটা হয়েছে। এই আজকে যে হাদির করা হলো, হাদিকে যে মারা হলো, এই তো জেলে থাকার কথা। আগের মামলার তদন্ত কর্মকর্তা বাদী তারা এই ফয়সাল মাসুদ সে যে ছাত্রলীগ করতো সেটা উল্লেখ করে নাই। উল্লেখ কেন করেনি? আগের থেকে প্রিপারেশন, যে উল্লেখ করলে তারা তো জামিন হবে না, জামিন নিতে কষ্ট হবে। আওয়ামী লীগ যদি হয়, সে ডাকাতির মামলায় অস্ত্র সহ আটক হয়েছে, কেন্দ্রীয় কমিটিতে সে পদে ছিল, সে জামিন পাইলো কিভাবে? তারা জামিন দিয়েছে। এখন আসিফ নজরুল কিছু জানে না। আসিফ নজরুল খানকির ছেলে, তুমি যে বিচারপতিদেরকে যে তুমি করলা, তুমি যে নিয়োগ দিলা, এই বিচারপতিরা তোমার মার সেটার ভিতর দিয়ে আসছিল, মাদার চোদ কোন দিক দিয়ে আসছিল? শুয়ারের বাচ্চারা কোথাকার। গায়ে লাগে না খানকির ছেলেরা? এই মানুষগুলো রক্তের উপরে দাঁড়ায়, তারপরে তোরা উপদেষ্টা হয়েছিস, তোরা বড় বড় পদে বিচারপতি হয়ে। এই খানকির পোলা, এই যে তাহসান শুয়ারের বাচ্চা 5 তারিখের পরে সেইখানে এই তাকে বিচারপতি নিয়োগ করা হয়েছে, জামিন দিয়ে দিছে। সে যার রক্তের বিনিময়ে বিচারপতি হইলো, সেই লোকটারে, সেই মানুষগুলিকে খুন করার জন্য খুনিরে সে জামিন দিল। এবং এরপরে তার কি হবে? এরপরে সে বের হয়ে যাবে, চলে আসবে, সবকিছু তাদের প্রি প্ল্যান্ড। এইভাবেই হয়েছে। এখন ভাই মানসিকভাবে আসলে খুব বিধ্বস্ত অবস্থায় আছি ভাই। বিশ্বাস করেন, 5 তারিখের পর থেকে আজকে পর্যন্ত আসিফ নজরুলের সাথে আমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগত সমস্যা আছে, এই কায়সার কামাল আমাদের ভালো সম্পর্ক ছিল, এই অ্যাটর্নি জেনারেল খুব ভালো সম্পর্ক ছিল। আরে ভাই, তোরা মানুষের চোদারে, মাদার চোদেরা, মানুষের চোদা তোরা। মানুষ তোদেরকে তোর মারে লাগায় জন্ম দিছে এই দুনিয়ার ভিতরে। যদি তাই হইতো তুই তোরা মানে এই কাজগুলি করলি কিভাবে? একটা মিনিমাম একটা মানে এই মানুষের যেই এই থাকে, মানে বর্ডার লাইন থাকে,
এইটুকু মনুষ্যত্ব বোধ তোরা দেখাইছে। টাকা পয়সার অভাব আছে, কয়সার কামাল বস্তায় ভরে ভরে টাকা নিয়ে গিয়েছে, বস্তায় করে করে এই কোর্ট থেকে টাকা নিয়ে গিয়েছে। আর কত টাকা লাগবে তোদের? কত টাকা দরকার আছে নাকি আরো? তোরা আওয়ামী লীগের লোকজনরে ঘরে পর্দায় সমানে জামিন করাইছিস। আসিফ নজরুল খানকে বলা সরে বাচ্চা কয় টাকা লাগবে রে তোর? আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য, আরো ভালো থাকার জন্য? বল কত মাগি লাগবে, কি লাগবে বল, নিয়ে তারপরে যা দেশটার শান্তিতে থাকতে দে। ও এক ইউনুস খানকে বলা, এই মাথার চোদ ইউনুস শুয়োরের বাচ্চা হালা সারা জীবনে গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে, মদ খা মদ খোর শুয়োরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদের ব্যবসাটা ই করে ওরা দিছিল শান্তিতে, শান্তিতে নোবেল খারাপ আমরা জানি না। এই শুয়োরের বাচ্চা এই ওই রুমে যত এই শুয়োরের বাচ্চা করছে কি, ওরে এই যে আসিফ আর মাহফুজ দুইটা মন্ত্রণালয় ছাড়লো 2 দিন আগে। দুইটা মন্ত্রণালয় ছাড়ার পরে এই 2 মন্ত্রণালয়ের ভিতরে একদম এই উপদেষ্টা পরিষদের সবচেয়ে বড় চোর যেটা আসিফ নজরুল আর রেজওয়ানা, এই সবচেয়ে বড় চোর, এই বড় চোর দুইটারে 2টা মন্ত্রণালয় দিল। কেন রে ইউনুস, তোর আর কোনো বাপ ছিল না? হ্যাঁ বলে কিচ্ছু বুঝে না, বলে বিশাল আকারে কিছুই বুঝে না, সারা দুনিয়া হোগা মেরা যায়, বাংলাদেশে কেমন তুমি কিছুই বুঝে না? আমরা বুঝি না এগুলি, আমরা ওয়েস্টে থাকি, ওয়েস্টের এদের কথাবার্তা চরিত্র আমরা বুঝি না এগুলি। তুমি তো ওই চরিত্রই পাইছো, মুখের কথার ভিতরের কথা এক না। যায়া চোরেদের নিয়ে করছে। ইউনুসের গোটা পরিবারের যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে। এই সব কিছুর দায়ী এই ইউনুস কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা এখানে আসছে, হ্যাঁ আমাদের সাথে বসবে, এর আবার ফর্ম পূরণ করো। তুই কি স্যারের বাল রে যে তোর সাথে বসতে হবে? তোর কাছে কোনো তদবির নিয়ে গেছি, কোনো পদ চাইছি তোরে? এরপর আবার 2 দিন পর আবার আরেকজনের দিয়ে ফোন দেয়, ভাই আপনাদের মিটিংটা হচ্ছে না, আসিফ নজরুল আর আসিফ মাহমুদ আর মনির হায়দার আপনাদের এই ডক্টর ইউনুসকে আপনাদের সাথে বসতে দিল না। আসিফ নজরুল, মনির হায়দার, ডক্টর ইউনুস পুটকি মারি আমরা, যদি আমরা ওদের কাছ থেকে কিছু চাইছি, যায় বলছি যে আমার ভাইরা এইটা দে, আমার এইটা দে, আমার এই পদ দে, বলছি নাকি তোরে? যদি তোরে কেউ আর কি বলারা মানুষ মেরে ফেলতেছে শুয়োরের বাচ্চারা, আর পাশে দাঁড়ায় থেকে দাঁত কেলায়। স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁত কেলাইতেছে পাশে দাঁড়ায় করে, আল্লাহ চোরের বাচ্চার মতো দেখা যায়, চোরের বাচ্চা চোর, শুয়োরের বাচ্চা। ও এখন পর্যন্ত পদত্যাগ করেনি, জুতা দিয়ে পেটাইলে ওরা পদত্যাগ করবে না। মজা পাইছে তো ওই জায়গায়। বাংলাদেশের এই যে আজকে যে বাংলাদেশ, এই হাসিনার পতনের পেছনে এই বর্তমান এই যে